নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজ সকলকে স্বাগত। আজকের আমার গল্প প্রতিভা বসুর লেখা। গল্পের নাম মুক্তি। মেয়ের উপযুক্ত পাত্র সন্ধান করে করে অনাদিবাবু স্ত্রী পায় পাগল হয়ে উঠেছিলেন। এতদিনে তার অবসান হলো। মেয়ে তার সুন্দরী, শিক্ষিতা, গায়িকা, গুণের অন্ত নেই। আর তার সব থেকে বড় গুণ, বড়লোক বাপের একমাত্র সন্তান সে। এমন মেয়েরও কি পাত্রের অভাব হয়? কিন্তু হয়েছিল। মেয়ে না হলেও মায়ের বিচারে বাংলাদেশে পাত্রের বড়ই আকার লেগেছিল। অবশেষে ভাবনা তার ঘুচল। অবশ্য এ বিয়েতে সবিতার যে সম্মতি ছিল না তা তার মুখ দেখলেই বোঝা যেত। কিন্তু ওর কি বুদ্ধি আছে যে হেমলতার মতো একজন বিচক্ষণ মহিলা তার উপর এক তিলও গুরুত্ব আরোপ করবেন? আসলে যেমন বাপের মেয়ে তেমনই তো হবে। স্বামীর বুদ্ধির ওপর চিরদিনই হেমলতা দেবীর দারুণ অবজ্ঞা। অথচ একমাত্র সন্তান, সেটাও কিন্তু ঠিক আবার তারই প্রতিমূর্তি। যাক, বাপ মেয়েতে মিলে শেষ পর্যন্ত যে কোনো কেলেঙ্কারি না করে আর ভালোই ভালোই রাজি হলো, এটাই যথেষ্ট। এখন দুহাত এক করতে পারলেই শান্তি। 4টে না বাজতেই তিনি মেয়েকে তাড়া দিলেন। যা যা, এক্ষুনি প্রস্তুত হয়ে নিয়ে গে। প্রতাপ এসে বসে থাকবে নাকি? সবিতার সমস্ত মুখে একটা দারুণ অনিচ্ছা আর অসন্তোষের চেহারা ফুটে উঠল। কিন্তু মায়ের ওপর কথা বলা তার অভ্যেসই নেই। এক মুহূর্ত চুপ করে থেকে সুইচ টেপা কলের মতো সে বই রেখে তোয়ালে নিয়ে ঢুকলো এসে বাথরুমে তো সে স্বাধীন। দরজা বন্ধ করে চুপ করে বসে রইল দেয়াল ঘেঁষে। এই প্রতাপকে নিয়ে ঠিক কজন হলো মনে মনে সে হিসেব করতে লাগলো। মনে পড়ল প্রথমবারের কথা। তখন কিন্তু তার বেশ ভালোই লেগেছিল। সবে সে 16 পা দিয়েছে। 22 বছর বয়সের সুন্দর সুবেশ ছিপছিপে যুবক সুধীরকে সে সরল অন্তঃকরণেই ভালোবেসেছিল। ভাবতে এখনো ভালো লাগে, কিন্তু শেষ পর্যন্ত মার পছন্দ হলো না। স্পষ্ট মনে আছে, মার শিক্ষামতো প্রত্যাখ্যান করতে গিয়ে তার চোখটা জলে ভরে গেছিল। কথা বলতে বলতে তার গলা ভেঙে গেছিল। তবু সে মার ইচ্ছার বাইরে পা বাড়াতে পারেনি, জোর করে বলতে পারেনি নিজের কথা। আর তার ঠিক 6 মাস পরেই অবনী পালিত আর নলিনাক্ষ রুদ্র একসঙ্গেই দুজনে মার চোখে সমান প্রতিযোগী। অবনী পালিতের বাপের টাকার খ্যাতি বহুদূর বিস্তৃত, আর নলিনাক্ষ স্বয়ং ICS। শেষ পর্যন্ত অবশ্য খসল দুজনেই, কেননা দু নৌকোয় পা রাখা আর খাটল না। কিন্তু চিহ্ন রইল অনেক, শরীরে, মনে আর দামি দামি উপহারগুলোই শেষ পর্যন্ত মার বোধহয় সান্ত্বনা হলো। এরপরে সেই চিরলম্পট পান্না সেন। উফ, সবিতা শিহরিত হয়ে উঠল সেই লোকটার কথা ভেবে। মন থেকে মুছে ফেলতে চাইল সেসব কথা। তারপর ঝর্ণা খুলে দাঁড়ালো নিচে। সমস্ত শরীর বেয়ে নামলো একটা শান্তির ধারা। টাকা টাকা টাকা। হেমলতা দেবীর আর যথেষ্ট মনে হয় না কিছুতেই তার সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। অবশেষে এই প্রতাপ। অনেকবার তিনি বড়শিতে মেয়েকে গেঁথে টোপ ফেলেছেন, কিন্তু টোপ যতই শাঁসালো হোক না, ঠুকরেছে সব চুনোপুটি, অন্তত তার এই ধারণা। কিন্তু এই প্রতাপ, কে হিসেব করবে সে কত টাকার মালিক? দুষ্টু লোকের রটায় বটে ওটা অমানুষ। অমানুষ আবার কি? টাকাই হচ্ছে পুরুষ মানুষের মনুষ্যত্ব। টাকাই স্ত্রীলোকের সুখ শান্তি। হ্যাঁ, বলবার মতো বটে তার জামাই। কে না চেনে প্রতাপ সিংহের বাপ
অমর সিং আর তার বাপ দীনদয়াল সিংকে? কে কবে তল পেয়েছে তাদের 3 পুরুষের টাকার? হেমলতার এতদিনের প্রতীক্ষা সত্যিই সফল হলো। অনাদিবাবু চোখে চশমা এঁটে ভাবতে বসলেন, এটা ঠিক হলো কিনা, এ বিয়েতে সবিতার সম্মতি আছে কিনা। জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, জিজ্ঞাসা তো করাই উচিত। বিয়ে হচ্ছে তার, ইচ্ছা অনিচ্ছা তো তারই। হেমলতার কি? সভায় তিনি একবার চারদিকে তাকালেন। কে জানে, হেমলতা আবার মনের কথাও শুনে ফেলে। স্নান করে বেরিয়ে এলো সবিতা। মন তার শান্ত হয়েছে। এতক্ষণ বসে বসে সে চিন্তা করে দেখেছে, সুখ দুঃখ বলে সংসারে কিছুই নেই, সমস্তই মেনে নেওয়া আর না নেওয়ার প্রশ্ন। প্রতাপকে তার ভালো মনে হয় না। বেশ তো, নাই বা হলো ভালো, তাতে তার কি এসে যায়? বিয়ের পরে মুঠো মুঠো টাকা সে মাকে এনে দেবে, ব্যাস। সুখ কি? সে কিরকম? আর দুঃখটাই বা কিসের? যত সব মনের বিকার। মৃদু হেসে সে লম্বা চুল মেলে দিয়ে অত্যন্ত প্রশান্ত চিত্তে অনাদিবাবুর ঘরে এসে দাঁড়াতেই হেমলতা ব্যস্ত হয়ে উঠলেন। এখনো তোর হয়নি? কি আশ্চর্য! প্রায় 15 মিনিট ধরে প্রতাপ এসে বসে আছে। সবিতার মন এতক্ষণের চেষ্টাকৃত সংযমের বাঁধ ছেড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু হেমলতা চোখের দিকে তাকিয়ে বাঘের ভয়ে ভীরু হরিণের চকিত গতিতে সে ফিরে এলো প্রস্তুত হতে। প্রতাপ একেবারেই স্বাধীন। মা বাপের বালাই তার অনেকদিন আগেই চুকেছিল। এক পিসি বেঁচেছিলেন আপদ হয়ে, তিনিও প্রায় মাস 6 যাবৎ গত হয়েছেন। এটাও একটা হেমলতার আকর্ষণ। তিনি পছন্দ করেন না যে মেয়ের স্বাধীনতায় অন্য কোনো গুরুজন অন্তরায় থাকুক। বিবাহের যা কিছু সমস্ত প্রতাপকে একাই করতে হবে। সবিতাকে বলে গিয়েছিল কি কি তার জন্য কিনতে হবে তার একটা লিস্ট করে রাখতে। কথাটা হেমলতার অগোচরে ছিল। কাজেই গাড়িতে উঠেই দেখা গেল সবিতা সেটা করেনি। আর প্রতাপের এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবার কারণটাও বোধহয় ছিল এটাই। একটু বিরক্ত হয়ে বলল, তোমার দেখছি কিছুই মনে থাকে না। স্মরণ শক্তিটা বোধহয় দুর্বল। হেমলতার অসাক্ষাতে সবিতা একটু আদ্র স্বাধীন ইচ্ছায় কথা বলতে চেষ্টা করত। অবশ্য মায়ের প্রভাব সে সর্বদাই অনুভব করত তার ভীরু মনের মধ্যে, আর তার নির্দেশও সে পালন করত যথাযথভাবে। আর এই ক্ষেত্রে মনোরঞ্জনের নির্দেশটাই যে মুখ্য সেটাও সে জানত। তবু মাঝে মাঝে মন তার শক্ত খুঁটি আলগা করবার চেষ্টায় ছটফট করে উঠত। এবার প্রতাপ একটু রসিকতার চেষ্টা করে বলল, তবে তো তোমার একটু চিকিৎসার দরকার দেখছি। বলা যায় না, মনে না রাখাটা যদি শেষে এই অভাগার ওপর এসে পড়ে। চকিত চোখে তাকালো সে সবিতার মুখের দিকে। সবিতা রসিকতাটা হয়তো হৃদয়ঙ্গম করতে পারল না, অথবা ইচ্ছা করে অন্যমনস্কতার ভান করে সে চুপ করে রইল। প্রতাপ বলল, চুপ করে রইলে যে, কি হয়েছে? সবিতা মুখ ফিরিয়ে বলল, কি আবার হবে? কি জানি, তোমার মনের কথা জানবার সৌভাগ্য তো আমার হয়নি কোনোদিন। অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে এলো সে। চেষ্টা করলো সবিতার হাতটা ধরবার। সবিতা তক্ষুনি সরে এসে বসল। আচ্ছা প্রতাপ, কটা দিনই বা আর আছে, অত অধীর হওয়া কি ভালো? অত্যন্ত অসহিষ্ণুভাবে প্রতাপ বলল, এ কথারও কোনো মানে হয় না সবিতা। এরকম নিয়ম মাফিক সাধ্যি থাকাও নেহাত হাস্যকর। কথাটা ঠিক বিদ্রুপের মতো শোনালো। সাধ্যি বলতে সাধারণত যা বোঝায় সত্যিই তো সবিতা তা নয়। এ হাত কি আর কাউকেই সে ছুতে দেয়নি? এই শরীরে কি তার অনেক বিষ লুকিয়ে নেই? নাকি এই প্রণয় ভাষণই সে আর কারোর মুখ থেকে শোনেনি? অনেক অসংযম, অনেক অন্যায়, যা করা সত্যিই উচিত নয়, তাও সে অনেকবার করেছে মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়। তবে প্রতাপের বেলাতে কেনই হাস্যকর বিতৃষ্ণা? ভাবতে গেলে একমাত্র প্রতাপেরই এসব প্রাপ্য। সে ফাঁকি দেয়নি, সে লাম্পট্য করেনি। সত্যিই তার টাকা আছে,
সত্যিই মা তাকে নির্বাচন করেছেন, বিয়ে তাদের সত্যিই হবে। কিন্তু তবু তবু কেন ভালো লাগে না, কেন আর ভালো লাগে না এই অভিনয়? সহসা হাসি মুখে সে নিজের হাত প্রতাপের হাতের উপর রেখে বলল, না হলো, কি আছে হাতের মধ্যে বলতে পারো? তুমি বোঝো না? না। আশ্চর্য। প্রতাপ একটু চুপ করে থেকে বলল, আমার এক এক সময় মনে হয় কি জানো, মনে হয় তোমার কোনো উত্তাপই নেই। তুমি যেন একটা কলের মানুষ, কে চাবি টিপলো আর অভ্যেস মতো চলতে থাকলে তুমি। হয়তো সেটাই সত্যি। তবে তবে কি চাও তুমি আমার কাছে? প্রতাপ উত্তেজিত হয়ে তাকালো চোখে চোখে। সবিতার ঠোঁট পর্যন্ত একটা জবাব ঠেলে উঠে আবার বুকের মধ্যে মিলিয়ে গেল। মায়ের দুই চোখ ভেসে উঠল তার চোখে। মনে হলো সে চোখ যেন এক্ষুনি ফেটে যাবে ভৎসনার ভারে। ভয়ে সংকোচে সে এতটুকু হয়ে গেল। ভেবে পেল না প্রতাপের মন রাখবার জন্য এরপর তার কী করা উচিত। হু হু করে ছুটল গাড়ি। প্রতাপ আর একটা কথাও বলল না। তারপর নির্দিষ্ট জুয়েলারের দোকানে এসে গাড়ি থামতেই সে লাফিয়ে নেমে দুম করে বন্ধ করে দিল দরজাটা। সঙ্গে সঙ্গে সবিতার বুকের মধ্যেটা কেন একটা ধক করে উঠল। প্রতাপ কি রাগ করল? 16 থেকে 23 বছর বয়স পর্যন্ত কত গেল কত এলো সিনেমার ছায়ার মতো। রিলে গাঁথা সব ছবি মনের মধ্যে তার কিলবিল করে ফুটে উঠল। এক একটা সম্পর্ক কত কষ্ট করে সে গড়ে তুলেছে, আর কত সহজে তারা ভেঙেছে। প্রতাপ যদি এখন বিয়ে না করে তবে আবার ভাঙবে, আবার ভাঙবে। ভাবতেই সবিতার কান্না পেল। না না, সে আর কিছু চায় না, চায় এর থেকে মুক্তি। আর সে মুক্তির দূত একমাত্র প্রতাপিত। প্রতাপিত তাকে বিয়ে করে মুক্তি দেবে। আর একমাত্র প্রতাপেরই এত টাকা আছে যা তার মায়ের আকাঙ্ক্ষাকেও ছাপিয়ে যায়। ছলছল করে উঠল সবিতার চোখ। বাধা দিল না সে। মোটা মোটা ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো তার দুটো গাল বেয়ে। হঠাৎ লজ্জিতভাবে চোখে রুমাল ঘষে হাসবার চেষ্টা করে বলল, হয়ে গেল? প্রতাপ কখন যে এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে গাড়ির দরজা ধরে। একটু পরেই একটা লোক প্রকাণ্ড একটা মখমলের কেস এনে উঠিয়ে দিল গাড়ির মধ্যে। তারপর মাথা নিচু করে প্রতাপকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে রইল গাড়ি না ছাড়া পর্যন্ত। গাড়ি ছাড়তেই সবিতা বলল, প্রতাপ, আমার যেন কেমন স্বভাব, ঝগড়া না করে পারি না। তাই বলে কি তুমি আমার উপর রাগ করবে? না, রাগ কিসের? সবিতা এবার তার সমস্ত শরীর এলাইট করে আবদারের সুরে বলল, কখনো তুমি রাগ করতে পারবে না। সঙ্গে সঙ্গে সে প্রতাপের কাঁধে মাথা ছোঁয়ালো। দেখো সবিতা, প্রতাপ গম্ভীরভাবে বলল, মেয়েদের সমস্ত ভঙ্গি আমি চিনি। একমাত্র মেয়ে তো তুমি নও যাকে প্রতাপ সিং আজই প্রত্যক্ষ করল। 13 থেকে 33 এই 20 বছর যাবৎ তোমাকে বলাই ভালো কি যে আমি করেছি আর কি যে করিনি তার হিসেব দিতে গেলে একেবারে একটা মহাকাব্য হয়ে দাঁড়াবে। স্ত্রীলোক আমি খুব ভালো করেই চিনি। লজ্জায় অপমানে সবিতার সমস্ত শরীরে আগুনের স্রোত বয়ে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, এসব তাহলে গোপন করেছিলে? প্রতাপ হাসল। দেখো, গোপনতা আমার স্বভাবে নেই। আকারে প্রকারে তোমার মাকে আমি সমস্ত কথাই জানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি অত্যন্ত উদার মতের স্ত্রীলোক, পুরুষের নৈতিকতা সম্বন্ধে। হ্যাঁ, সবিতা এবার বাইরের দিকে তাকিয়ে রইল। তাই বলছি, প্রতাপ আগের কথা জেদ টেনেই বলল, আমার মনে হয় আমার সঙ্গে বিবাহ ব্যাপারে তোমার নিজের ব্যক্তিগত কোনো মতামত তুমি খাটাচ্ছ না। অত্যন্ত শান্তভাবে সবিতা মুখ ফিরিয়ে বলল, এতখানি অগ্রসর হবার আগেই সুবুদ্ধিটা কাজে লাগালে কি ভালো হতো না? অগ্রসর কি? কোনো অন্যায় ব্যবহার আমি তোমার সঙ্গে আজ পর্যন্ত তো করিনি, তা আমি তোমার সঙ্গে করতে পারিও না। শোনো সবিতা, বলতে বলতে প্রতাপের গলার স্বর হঠাৎ একটা অদ্ভুত বদলে এলো। আমি এখন শান্তি চাই,
আর সে শান্তি আমার তোমার মধ্যেই। আমার ভালো নেই, মন্দ নেই, একমাত্র তুমি। যদি গাড়িটা খচ করে থেমে গেল। সঙ্গে সঙ্গে প্রতাপ যেন সম্বিত ফিরে পেল। নিজের দুর্বলতা সে কখন কোন পথে আত্মপ্রকাশ করল, এ কথা ভেবে তার দস্তুর মতো লজ্জা করতে লাগলো। এ তো তার উদ্দেশ্য ছিল না। সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, রামো রামো, কি সব বাজে কথা এতক্ষণ কাটলো। কি নামছো না যে? ও, গয়নার দোকানে নিয়ে যায়নি বলে বুঝি অভিমান হয়েছে? না না, এসো লক্ষ্মীটি, শাড়ি কেনা কি পুরুষের কাজ? সবিতার ইচ্ছা করল না বাদানুবাদ করতে। নিঃশব্দে নেমে এলো গাড়ি থেকে। তারপর সবিতার ইচ্ছায় অনিচ্ছায়, পছন্দে অপছন্দে মিলিয়ে এত শাড়ি প্রতাপ কিনল যে তার উদ্দামতায় দোকানিরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল। গাড়িতে উঠে প্রতাপ প্রফুল্ল মুখে বলল, তুমি নিশ্চয়ই ভাবলে যে টাকার দম্ভ দেখাচ্ছি, কিন্তু না, সত্যি তা নয়। এই নিয়ে আরও অনেকবার আমার শাড়ি গয়না কিনবার দরকার হয়েছে, কিন্তু নিজের স্ত্রীর জন্য তো কখনো কিনিনি। এই কেনাতে যে এত আনন্দ লুকিয়েছিল তাকে আমি আগে জানতুম। সবিতা কোনো কথা বলল না। প্রতাপ আবার বলল, স্পষ্ট বুঝতে পারছি তোমার ভালো লাগছে না এসব। তুমি মনের সঙ্গে ঠিক মিলিয়ে নিতে পারছো না, কিন্তু কি করতে পারি তাও তো ভেবে পাই না। নিজের সুখ যাতে হয় তা আমি এ জীবনে ছাড়িনি। অন্যের সুখ দুঃখ ক্ষয়ক্ষতি কিছুই আমাকে বিচলিত করে না। কি করব বলো, এটাই আমার স্বভাব। আমি মানুষটাই এমন স্বার্থপর। তবে আজকে ঠিক এই মুহূর্তে আমার মনের এমন একটা অবস্থা হয়েছে যাতে মনে হচ্ছে কারোর জন্য কিছু করতে পারলে যেন ধন্য হয়ে যায়। যদি তুমি ইচ্ছা করো তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি। আমার মনে হচ্ছে এই বিয়েতে একান্ত তোমার মায়ের ইচ্ছায় হচ্ছে। প্রতাপ, একটা কথা শোনো। অত্যন্ত শান্ত ভঙ্গিতে মোটরের পিঠে হেলান দিয়ে বসে ততোধিক শান্তভাবেই সবিতা বলল, আমাকে তোমার অতীত জীবন শুনিয়ে লাভ আছে? এ কথা আর না তোলাই ভালো। শুনে দেখো, মাত্র 4 দিন আছে মাঝখানে। এখন আর কোনো হাঙ্গামা বাঁধিও না। দয়া করে আমাকে স্থান দাও তোমার ঘরে। এর বেশি কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা আমার নেই। এর উত্তরে প্রতাপ কিছু বলবার আগেই ড্রাইভার মুখ ফেরালো। সাব, চা পিনে কো জায়গা? যাবে? তোমার ইচ্ছা হলে চলো, সবিতা বলল। থাকবে নেই, তুম যাও আলিপুর। অনাদিবাবু আলিপুরে থাকেন। হেমলতা দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাদের আসতে দেখে ঝুঁকে বললেন, তোমরা এরই মধ্যেই চলে এলে? প্রতাপ নেমে হাত ধরে নামালো সবিতাকে। তারপর হাসি মুখে ওপরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শিগগিরই হয়ে গেল। বলতে বলতে সে আবার উঠে বসলো গাড়িতে। এ কি, তুমি নামবে না? সবিতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। না, ভালো লাগছে না। সে কি কথা? সবিতার মুখে উদ্বেগের ছায়া পড়ল। হেমলতা দেবী ওপর থেকে ওদের কথা ঠিক শুনতে পাচ্ছিল না, কিন্তু বুঝলেন যে প্রতাপ চলে যেতে চাইছে। ডাকলেন, সবি। ওপরের দিকে চোখ তুলতেই তিনি প্রতাপকে ধরে রাখার ইঙ্গিত জানালেন। তৎক্ষণাৎ কলের মতো সবিতা বলতে লাগলো, না না, সে হয় না, তোমাকে নামতেই হবে। চা খাবে না? প্রতাপ হাসল। দু চোখে অদ্ভুত এক তিরস্কার বিচ্ছরিত হলো তার। তারপর কিছু না বলেই মুখ ফিরিয়ে নিল ওই জানলায়। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। মুহূর্তে গাড়ি অদৃশ্য হয়ে গেল সবিতার চোখের ওপর। এবার নেমে এলেন হেমলতা দেবী। অত্যন্ত ব্যস্তভাবে বললেন, সে কি রে, প্রতাপ চলে গেল কেন? কিছু বলিসনি তো? চারিদিক তাকিয়ে, কই কিছু তো দেখছি না। কেনাকাটা হয়নি? হয়েছে। কোথায় সেসব? একটা উদ্ধতভাবে সবিতা বলে উঠল, কি জানি, আমি জানি না। বলেই থতমত খেয়ে গেল। মায়ের সঙ্গে ওভাবে কথা বলা তার ঠিক অভ্যেস নয়। ভয় সে চুপ করে গেল। জানি না মানে? হেমলতা ভুরু কুঁচকে বললেন। সবিতা ঢোক গিলল। ভুলে গেছে বোধহয় রেখে যেতে। মা, কি বলবো? সহসা সবিতা মায়ের মন জয় করবার পথটা যেন খুঁজে পেল। এত কাপড় আর গয়নাও কিনে এনেছে আমার জন্য যে তা দিয়ে বেশ বড় রকমের 2টো দোকান খোলা যায়। চকিতে হেমলতার মুখের ভাব বদলে গেল।
কিন্তু ঠাট বজায় রেখে বললেন, আচ্ছা আচ্ছা সেসব হবে কোন, এখন ওপরে চল। পরের দিন সকালবেলা হেমলতা দেবী প্রতাপের আশায় ছটফট করে কাটাতে লাগলেন। জিনিসপত্রগুলো না দেখা পর্যন্ত যেন তার মন শান্ত হতে পারছিল না। সমস্ত প্রতীক্ষা ব্যর্থ করে সারাটা সকাল কাটল তার। প্রতাপ এলো না। ব্যগ্র হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কালও এলো না, আজও এলো না, রাগটা করেনি তো? না, রাগ করবে কেন, বিকেলে নিশ্চয়ই আসবে। অনাদিবাবু চা খাচ্ছিলেন। বললেন, নাইবা এলো একবেলা, অত অস্থির হবার কি আছে? চুপ করো তো তুমি। হেমলতা অস্বাভাবিক জোরে ধমকে উঠলেন। মনের বেগটা বেরোবার জন্য যেন একটা গতি পেল। শরীরের ডাক্তারি করেই তো চুল পাকিয়েছ, মনস্তত্ত্ব জানো কিছু? খুব মৃদু গলায় অনাদিবাবু বললেন, আমার তো জানি বলেই ধারণা। আর চোখে তিনি তাকালেন তার স্ত্রীর দিকে। যদি জানতে তবে নাকে চশমা এটা অহরাত্রি কেবল বই ঘেটেই দিন কাটাতে পারতে না। আমি হয়রান হয়ে গেলাম মেয়েটার বিয়ে নিয়ে, আর তুমি কি করছো? আমি যে কিছু করিনি সেটাই তো আমার মনস্তত্ত্ব জ্ঞানের পরিচয়। যাও যাও। হেমলতা বিরক্ত হয়ে উঠে গেল। প্রতাপ কিন্তু বিকেলেও এলো না, পরের দিন সকালেও না। বিকেলের দিকে হেমলতা ফোন করলেন, প্রতাপকে পাওয়া গেল না। সবিতার মনেও যথেষ্ট উদ্বেগের ছায়া পড়েছিল। তার চোখে মুখে সে কথা সরানো। পরশু তাদের রেজিস্ট্রেশন, অথচ প্রতাপের হলোটা কি? পরের দিন রবিবার, বন্ধু বান্ধবের আনাগোনা, শুভেচ্ছা জ্ঞাপনের পালা, সমস্তই আরম্ভ হয়ে গেল। কিন্তু প্রতাপ এলো না। বিয়ে হচ্ছিল খুব ঘটা করেই। একমাত্র মেয়ে হেমলতার বিয়ে হচ্ছে রাজপুত্রের সঙ্গে। একথা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা অচেনা কাউকে বলতেই হেমলতা বাদ দেননি। বাড়ি ঘর ভরে উঠল কলরবে। অবশেষে অনাদিবাবু একটু বিচলিত হলেন প্রতাপের অনুপস্থিতিতে। তার জীবনে জ্ঞানতা এমন রবিবার কখনো যায়নি যেদিন তিনি উপাসনা ভুলে অন্য কাজে মন দিয়েছেন। কিন্তু সেদিন তার ব্যাঘাত হলো। তিনি মন্দিরে না গিয়ে গেলেন খিদিরপুর প্রতাপের বাড়ি। বিরাট বাড়ি। কোথা দিয়ে যে কোনখানে ঢুকবেন যেন দিশে পেলেন না। কন্যার স্ত্রীর কাছে এই বাড়ি পরিচিত, তার অভিযান এই প্রথম। কিন্তু কোথায় প্রতাপ? আমলা, গোমস্তা, দাস, দাসী, দারোয়ান, সেপাই, কুকুর, কাকাতুয়া, বাড়িটা যেন একটা প্রকাণ্ড চিড়িয়াখানা। নানা জনে নানা কথা বলে তাকে বিদায় দিল। কিন্তু কোথায় গেলে প্রতাপকে পাওয়া যায় সেটাই তো জানা গেল না। হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে এলেন। এদিকে গর্জাতে লাগলেন হেমলতা, দেব, ওকে নিশ্চয়ই জেলে দেব, স্কাউন্ডেল, হতভাগা। মেয়ের ওপরও তার কম রাগ হলো না। অপদার্থ মেয়েই নষ্টের গোড়া। তার অনুপস্থিতিতে কি বলেছে, কি করেছে কে জানে। বাপেরই তো মেয়ে। গনগন করতে করতে তিনি এলেন মেয়ের ঘরে। সবিতা চুপ করে বসেছিল জানলার পাশে। উদ্বেগে, উৎকণ্ঠায়, লজ্জায়, ঘৃণায় ইচ্ছা করছিল তার মরে যেতে। ভয়ে সে তাকাতে পারল না মায়ের চোখের দিকে। মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল। সবি, সত্যি কথা বল, তুই সেদিন কি বলেছিলিস প্রতাপকে? সেই যে প্রতাপ তোকে নামিয়ে জিনিসপত্র না রেখে চলে গেল, সেই থেকে হেমলতার মনে কন্যার নির্বুদ্ধিতা সম্বন্ধে এক ভীষণ সন্দেহ আলোড়িত হচ্ছিল। তিনি তার সেন্য দৃষ্টিতে এটা খুব লক্ষ্য করতেন যে প্রতাপের যে কোনো তুচ্ছতম প্রণয় ভঙ্গিতেও সবিতার মুখে একটা অপরিসীম বিরক্তি ফুটে উঠত। মায়ের জেরায় সবিতা বিব্রত হয়ে উঠল। ক্ষীণ গলায় বলল, কিছুই তো বলিনি মা। নিশ্চয়ই বলেছ। মার স্বর চড়ে উঠল, তোমাকে আমি চিনি না? সবটাতে তোমার মান যায়, সব জায়গায় তোমার সুনীতি। পুরুষ মানুষকে বিয়ে করতে হলে একটু প্রশ্রয় দিতেই হয়। সবিতার কানটা পুড়ে গেল। মা কি বলবে এরপর? মা, চুপ করো, চুপ করো। সবিতা দুহাত মুখ ঢেকে ফেলল। রাত্রে অনাদিবাবু চিন্তিত মুখে পায়চারি করছিলেন আর ভাবছিলেন কি করা উচিত। তিনি কিমোনো গায়ে জড়িয়ে সবিতার ঘরে এলেন। অনেকক্ষণ আগেই ও শুতে গেছিল। ওকে দেখে অনাদিবাবু পায়চারি থামিয়ে বললেন, তুই ঘুমোসনি মা? না বাবা। যা যা, রাত করিস না। অনাদিবাবু আবার হাঁটতে লাগলেন। সবিতা মায়ের দিকে তাকালো, বলল, মা, আমার জন্যই তোমাদের যত কষ্ট।
হেমলতা কোনো জবাবই দিলেন না। অনাদিবাবু আবার বললেন, যা মা, রাত করিস না, আমি এক্ষুনি আলো নিভিয়ে শুয়ে পড়ব। তিনি টেবিলের ধারে এগিয়ে এলেন। খুঁজতে 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 লাগলেন তার চশমার খাপটা। কাগজপত্রে স্তূপ করা টেবিল। নিজের অগোছালো স্বভাবের জন্য বিরক্ত হলেন। দু হাতে আবোল তাবোল কাগজ সরাতে সরাতে হঠাৎ একখানা খামে ভরা চিঠির উপরকার হাতের লেখা দেখে তার চোখটা নিবদ্ধ হয়ে গেল। চিঠিখানা বিকেলের ডাকে এসেছে। চাকররা বোধহয় রেখে গেছিল অভ্যেস মতো, কিন্তু চোখে পড়েনি অনাদিবাবু। কিংবা কোনো কাগজ খুঁজতে গিয়ে কার তলায় চলে গেছে এটা তিনি ঠিক লক্ষ্য করেননি। ফস করে খুলে ফেললেন চিঠির মুখ। চিঠিতে লেখা রয়েছে, শ্রীচরণ এসু, বিশেষ কোনো কারণে আমি এই দুদিন কলকাতার বাইরে যেতে বাধ্য হয়েছিলাম। আজ এইমাত্র এলাম। এ দুদিন নাওয়া খাওয়ার সময়ও আমার ছিল না, তাই খবর দিতে পারিনি। আসবার আগে ড্রাইভারকে বলে এসেছিলাম আপনার কন্যার জন্য যেসব সামান্য জিনিসপত্র কেনবার সৌভাগ্য আমার হয়েছিল তা পৌঁছে দিতে। ড্রাইভার আমার 5 বছরের বিশ্বস্ত লোক, কিন্তু এসে জানলাম জিনিসপত্র নিয়ে সে ফেরার হয়েছে। 1000-5 টাকার গয়না আর 100-5 টাকার শাড়ি সেখানে ছিল। যাই হোক, যা গেছে তা তো গেছেই। ভবিষ্যতে আপনাদের দয়ার যে মূল্য আমি পাবো বলে আশা করছি, তার আনন্দের কাছে এ জিনিস কেন, আমার সমস্ত জীবনটাও অতি তুচ্ছ। তবে আমার মতো দুর্ভাগার অদৃষ্টে বিধাতার এত আশীর্বাদ হয়তো নেই। আজকে আমি যে সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি তার মধ্যে কোনো ছলনা, কোনো আড়াল রেখে আমি আর শান্তি পাচ্ছি না। পাপ পুণ্য জানি না, তবে আজ মনে হচ্ছে একথা স্বীকার না করলে অন্যায় হবে যে আপনারা আমাকে যা ভেবে কন্যার যোগ্য বিবেচনা করেছেন আমি কিন্তু তা নই। এমনকি আমার বাড়িটা পর্যন্ত এখন দেনার দায় বাঁধা। মায়ের অজস্র গয়না বিক্রি করে করে এতদিন তবু চলছিল, কিন্তু তার শেষ গয়নাটার বিনিময়ে সেদিন আমি সবিতার জন্য কিছু কিনেছিলাম। এই গয়নাটা আমার মায়ের একান্ত স্বাদের ছিল। এটা তিনি তার পুত্রবধূর জন্যই সযত্নে তুলে রেখেছিলেন। আমি তার সেই অন্তিম ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম। বাকি আরও 5000 টাকা ছিল তার থেকে। সে টাকা আমি সবিতাকে দিলাম। যদি আমাকে আপনারা ত্যাগ করেন, তবুও এই সামান্য টাকাটা গ্রহণ করে আমাকে চিরবাধিত করবেন। আপনি মহৎ, আপনি আমাকে দয়া করুন, ক্ষমা করুন। আপনার দয়ার ওপর নির্ভর করছে আমার সমস্ত জীবন। হতভাগ্য, প্রতাপ। চিঠিটা পড়া শেষ করে অনাদিবাবু কতক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর যেন ভেঙে দুখান হয়ে বসে পড়লেন চেয়ারের উপর। হেমলতা এতক্ষণ ভদ্রতা করে ধৈর্য ধরেছিল। এবার প্রায় ছোঁ মেরে স্বামীর শিথিল হাত থেকে টেনে নিলেন চিঠিটা। চোখের দৃষ্টি প্রখর করে ঊর্ধ্বশ্বাসে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার নাসার রন্ধ্র স্ফীত হয়ে উঠল। নিঃশ্বাসের ঘনতা বাড়তে লাগলো। পাউডারের প্রলেপ ছাপিয়ে বার্ধক্যের রেখাগুলো যেন স্পষ্ট চেহারা নিল। অসম্ভব উত্তেজিত হয়ে তিনি খাট থেকে নামলেন। চিঠিটাকে দুমড়ে মুচড়ে এইটুকু করে ফেললেন হাতের মুঠোয়। বেগে হেঁটে গেলেন দরজার কাছে। মনে হলো অপরাধীকে বুঝি উনি এক্ষুনি খুন করে ফেলবেন, কিন্তু ফিরলেন। ঘরের মাঝামাঝি এসে স্তম্ভিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়ের মুখোমুখি দাঁড়ালেন স্থির হয়ে। ডালা পাকানো চিঠিটা ছুঁড়ে মারল তার দিকে। বোধহয় মেয়ের ওপরেই এক বিজাতীয় ক্রোধে ফেটে গেলেন তিনি। সবিতা চিঠিটা কুড়িয়ে নিয়ে 1 পা 2 পা করে আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। হেমলতা নিজেকে আছড়ে ফেললেন বিছানায়। আশাভঙ্গের দুঃখে, ব্যর্থতায় ফুলে ফুলে উঠতে লাগলেন রাগে আর কান্নায়। খসখসে গলায় বলতে লাগলেন, স্কাউন্ড্রেল, রোগ, প্রবঞ্চক, প্রতারক, মিথ্যেবাদী, আমি দেখে নেব, আমি কেস করব, আমি হাজতে দেব তোকে। গলা তার কেঁপে কেঁপে ক্রমশ উঁচু পর্দায় উঠতে লাগলো। ততক্ষণে নিজের ঘরে এসে চিঠিটা আদ্যপান্ত 2 বার করে পড়ল সবিতা। শেষে চুপ করে দাঁড়িয়ে রইল জানলার ধারে। প্রতাপের অনেক দিনের অনেক কথার, অনেক ব্যবহারের অনেক অর্থ যেন সেই মুহূর্তে তার কাছে উদ্ঘাটিত হয়ে গেল। নিজের মনের বৃত্তৃষ্ণা মিশিয়ে যে প্রতাপকে এই 3 মাস ধরে রেখেছিল সে, আজকের প্রতাপের সঙ্গে যেন আর সে মিল পেল না। তার মনে করতে পারল না একদিন এতটুকু অশালীন ব্যবহার সে পেয়েছে কিনা তার কাছ থেকে।
যার জন্য সর্বদাই সবিতা শঙ্কিত থেকেছে, বিরক্ত থেকেছে। বরং সবিতাই কোনো একদিন মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়ে এমন সব ভঙ্গি করেছে, যার একমাত্র জবাব ছিল তাকেই প্রতাপের ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সমস্ত শরীরের অশুচি করে দেওয়া। কিন্তু প্রতাপ নিঃশব্দে উঠে চলে গেছে তার নির্জন ড্রয়িং রুম থেকে, যে ড্রয়িং রুমের দরজা ভেজানো থেকেছে, যে ড্রয়িং রুমে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে না দিয়ে আড়ালে আড়ি পেতে থেকেছেন হেমলতা। সহসা একটা অনির্দিষ্ট মমতায়, ভালোবাসায়, করুণায় হৃদয়টা কানায় কানায় ভরে উঠল। মনে পড়ল প্রতাপের মুখ। সে মুখ চোখ দেখে কোনোদিন এত সুন্দর মনে হয়নি সবিতার। আজ ভেবে দেখলো অন্তরে যা অঙ্কিত আছে তার কোনো তুলনা নেই। কিন্তু সে মানুষকে তো আর কখনো দেখতে পাবে না, সে কখনো না, কোনো দিনও না। আর কোনো দিন হেমলতা দরজা খুলে দেবে না তাকে। তাহলে তাহলে কি হবে? আবার কি অন্য কেউ আসবে? আবার চলবে অভিনয়? আবার নতুন করে বালির বাঁধ? না না, অসম্ভব, অসম্ভব। আলো নিভিয়ে শুতে গিয়েও শরীরে মনে অস্থির হয়ে সবিতা উঠে দাঁড়ালো। পা দুটো যেন শক্ত হয়ে গেঁথে গেল মাটিতে। কিন্তু এ পা তাকে তুলতেই হবে এখান থেকে, হেমলতার বাড়ির থেকে। এ চার দেওয়ালের দম বন্ধ করা কুৎসিত ঘৃণিত আবহাওয়া থেকে মুক্তি চাই, মুক্তি। একান্ত অশান্ত পদক্ষেপে তারপর কখন সে দরজা খুলে বেরিয়ে এলো রাত 10টার জনহীন পথে কেউ জানতে পারল না, নিজেও বুঝতে পারল না। রাত্রির দিকে তাকিয়ে একটু থমকালো। কিন্তু ভয় কি? এ তো আকাশের তলা, বাতাসের গান। আর তারপর আলিপুর থেকে খিদিরপুর আর কতটুকু পথ। এই গল্পের শেষে রবীন্দ্রনাথের এই দুটো লাইন না বললেই নয়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো ও প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।